শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের জন্য বিশেষ এক ধরনের ওষুধ বানায় একটা কোম্পানি। ভালো ফলাফলের আশায় অনেক প্রেগনেন্ট মহিলারা এটা সেবনও করে, কিন্তু যখন এই মহিলাদের বাচ্চা জন্ম নেয় তখনই সবার সামনে বেরিয়ে আসতে থাকে এক ভয়াবহ রহস্য। কি সাইড এফেক্ট দেখা দেয় এই মহিলাদের উপর, আর কেনই বা তাদেরকে এই ধরনের ওষুধ দেওয়া হয়েছিল, এই সকল স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। সিরিজের নাম ফার্মা। শুরুতেই আমাদেরকে একটা ডক্টরকে দেখানো হয়, তার নাম হলো রবি। দেখা যায় তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তখন ইন্টারভিউয়ারকে সে তার সামনে ঘটা একটা ট্র্যাজিক ইনসিডেন্টের কথা বলতে থাকে। সে বলে যে হঠাৎ করে একদিন তার কাছে একটা পেশেন্টের কল আসে যে কিনা হার্ট অ্যাটাক করেছিল। তারা দ্রুত তার চিকিৎসা করার জন্য চলে যায়, আর সেখানে গিয়েই জানতে পারে যে পেশেন্টের পরিবার অনেক বেশি গরিব, কিন্তু এখন অ্যাভেলেবেল যে মেডিসিন আছে তার দাম অনেক বেশি টাকা, আর এত টাকা তাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না। কিন্তু এই রোগের আরো একটা মেডিসিন ছিল যার দাম 17,000 টাকা। তবে তারা খেয়াল করে যে সেই মেডিসিনটা কোনো কারণ ছাড়াই সব জায়গা থেকে আউট অফ স্টক হয়ে গেছে। আর এরপরই দেখা যায় টাকার অভাবে লোকটা সেখানেই মারা যায়। আর এই মর্মান্তিক ইনসিডেন্টের পরই ডক্টর রবি জন্ম দেয় জাতি নামের একটা ওষুধের কোম্পানি, যারা কিনা যে কোনো রোগের মেডিসিন খুব কম খরচেই তৈরি করে দিতে পারে, যাতে করে এরকম পরিস্থিতিতে আর কাউকে না পড়তে হয়, টাকার অভাবে যেন কেউ না মারা যায়। কিন্তু তারপর থেকে একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর দৃশ্য চলে যায় 2008 সালে। আমরা দেখি জাতির ওষুধের দোকানের সামনে হঠাৎ করে একজন লোক বাইক নিয়ে চলে আসে, আর তারপরই সেখানে থাকা একজনকে নৃশংসভাবে মেরে ফেলে। এটাকে আর কেনই বা সেইভাবে হত্যা করলো তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা কৌশিক নামের একটা ছেলেকে দেখি। সে মেডিসিন নিয়ে মুম্বাই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখন চেন্নাই এসেছে একটা ওষুধের কোম্পানিতে সেলস পার্সন হিসেবে চাকরি করতে। মূলত তাকে বিভিন্ন হসপিটালে গিয়ে গিয়ে ডাক্তারদের সাথে দেখা করতে হবে, আর তাদের ফার্মাসির ওষুধগুলো পেশেন্টদেরকে প্রেসক্রাইব করার জন্য বলতে হবে, যাতে করে তাদের কোম্পানির সেলটা বেশি হয়। হসপিটালে গেলে এরকম আশেপাশে অনেককেই দেখা যায়, তাদের মতোই আর কি। তো আজ ছিল তার প্রথম দিন, এই জন্য সে মুম্বাই থেকে চেন্নাইতে চলে আসে, আর সেখানে গিয়েই প্রথম এসে তাদের কোম্পানির মার্কেটিং হেডের সাথে দেখা করে। সেই তাকে আজকে তার সব কাজগুলো বুঝিয়ে দিবে। আমরা জানতে পারি এই মার্কেটিং হেডের নাম হলো সম্রাট। কৌশিক তো প্রথম দিন গিয়েই তার সাথে পরিচিত হয় আর গল্প করার চেষ্টা করে, কিন্তু রবি তো একদমই কাজ বাদে অন্য কোনো কথা শুনতে চায় না। সে অনেক বেশি স্ট্রিক্ট ছিল। কৌশিকও এই বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারে। তো এরপরই দেখানো হয় তারা কাজের জন্য একটা হসপিটালে পৌঁছে যায়, যেখানে গিয়ে সম্রাট কৌশিককে কখন কি করতে হবে, ডাক্তারদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই সবকিছু বুঝিয়ে দিতে থাকে। তার কথাবার্তার মাধ্যমে আমরা এই মেডিসিন কোম্পানির ডার্ক সাইড সম্পর্কে জানতে পারি, যে ঘটনা আমরা গল্পের শুরুতে জানতে পেরেছি। এরকমই মূলত এই হসপিটালগুলোতে হয়ে থাকে। ডাক্তাররা এই সব কোম্পানির কাছ থেকে বিভিন্ন অফারে তাদের পেশেন্টদেরকে দাম বেশি হওয়া সত্ত্বেও সেই সকল কোম্পানির ওষুধগুলোই সাজেস্ট করে, কিন্তু এতে দেখা যায় অনেক গরিব মানুষেরা এসব মেডিসিন কিনতে পারে না, যে কারণে অনেক সময় তাদেরকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু এই কোম্পানির লোকগুলো মোটেই এই ব্যাপারে কোনো তোয়াক্কা করে না। তাদের তো শুধু বিজনেস নিয়ে কথা। তারা তাদের মতো ডাক্তারদের ধরে ধরে বিভিন্ন অফার দেয়, যেমন সুইজারল্যান্ডে পাঠিয়ে দিবে বা অনেক টাকা দিবে, এমন অফার দিয়ে তাদের দ্বারা এমন কাজ করিয়ে থাকে। তো এখানে সম্রাট ও কৌশিককে কিভাবে ডাক্তারদেরকে পটাতে হবে এই নিয়েই বলতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই বাকি সব ডাক্তার এই অনৈতিক কাজের সাথে জড়িত থাকলেও একজন ডাক্তারের একদমই বিপক্ষে ছিল, আর তার নামই হলো রবি। যেই ডাক্তারকে আমরা গল্পের শুরুতে দেখেছি সে সবসময় এই কাজের বিরুদ্ধে ছিল, যার জন্য আজ যখন একজন গরিব অটো ড্রাইভার এই ডাক্তারদের বিজনেসের শিকার হয়, সে তখন হসপিটালের অথরিটির কাছে যায় আর এটা নিয়ে কমপ্লেন করে দেয়, কারণ সে এসব আর মানতে পারবে না। তাছাড়া সে এটাও বলতে থাকে যে ডাক্তার এই গরিব লোকটিকে যে মেডিসিন দিয়েছে অর্থাৎ কিনতে বলেছে, সেটা জাতি মেডিকেল কোম্পানিতে অনেক কম মূল্যে পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে ডাক্তার অবিচার করছিল সে তার পেশেন্টের পরিবারকে তার কথার জালে ম্যানিপুলেট করে ফেলে, যার জন্য তারা তাদের জমি বাড়ি বিক্রি করে দিয়ে হলেও ওই ডাক্তারের কথা মতোই মেডিসিন কিনে চিকিৎসা করাতে রাজি হয়। এরকম আসলে প্রত্যহ আমাদের আশেপাশেই ঘটতে থাকে। ডাক্তার হয়েছে কিভাবে মানুষ এমনটা করে? তো দেখা যায় রবি অনেক চেষ্টা করলেও ওই পেশেন্টরা রবির কথা শোনে না।
যার জন্য রবির তখন ভীষণ রাগ হয়। তাই সে সেখান থেকে চলে যায় আর কোনো কথাই বাড়ায় না। এরপর আমরা দেখি কৌশিকের চোখের সামনেই সবকিছু ঘটে। সে খুব মনোযোগ দিয়ে সবকিছু দেখতে থাকে আর শিখতে থাকে। এরপরই দেখানো হয় সম্রাট তাকে পরীক্ষা করার জন্য এই হসপিটালের গাইনি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, সেখানে থাকা ডাক্তারের সাথে দেখা করার জন্য। কাজ শেষে তার সাথে বাইরের মেডিকেল স্টোর অর্থাৎ ফার্মাসির সামনে এসে সে দেখা করতে বলে। তার কথা মতো কৌশিক গাইনি ডিপার্টমেন্টে চলে যায় আর সেখানে গিয়ে একটা ডাক্তারের সাথে কথা বলতে থাকে। ডাক্তারটা অনেক ভালো ছিল, তাই সে তাকে পরে কোনো একদিন এসে তার সাথে দেখা করতে বলে, কারণ আজ সে একটু ব্যস্ত। তো এখান থেকেই কথাবার্তা শেষ করে কৌশিক ফার্মাসিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে তাদের ওষুধ সেল করার চেষ্টা করলে জানতে পারে যে ফার্মাসিতে তাদের ওষুধ একদমই চলছে না। তাই তারা নতুন করে তাদের কাছ থেকে কোনো ওষুধ তো কিনবেই না, তার উপরে তাদের কাছে আগে থেকে অনেক স্টক রয়ে গেছে, এগুলো এখন তাদের কাজে লাগবে না। তাই তারা সেগুলোও ফেরত পাঠিয়ে দেয়। যাক, এরপর সম্রাট কৌশিককে নিয়ে তাদের ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে লোকেদের সাথে তাদের নতুন সেলস অফিসার হিসেবে কৌশিকের পরিচয় করিয়ে দেয়। এরপর তারা এখান থেকে আর একজন ডাক্তারের কাছে যায় যে কিনা নিজের ক্লিনিকে বসে। এই ডাক্তার অনেক বেশি পপুলার ছিল, যার জন্য তারা যদি ইনার কাছে অফার দিতে পারে তাহলে তারা অনেক সেল করতে পারবে। তার সাথে দেখা করার আগেই সম্রাট কৌশিককে জানিয়ে নেয় যে ডাক্তার কিন্তু অনেক রাগী মেজাজের, তাই তার সাথে কথা বলতে হবে অনেক বুঝে শুনে। এদিক থেকে এদিক হলেই কিন্তু সর্বনাশ। তবে কৌশিক প্রথমে মনে করে যে এটা তো তার জন্য দুধ ভাত হবে, সে এখনই গিয়ে ডাক্তারকে ইমপ্রেস করে ফেলবে। কিন্তু তার সাথে গিয়ে কনফিডেন্স দিয়ে কথা বলতেই ডাক্তার তো অনেক বেশি রেগে যায় আর তার ফাইল ছিঁড়ে দিয়ে তাকে তার রুম থেকেই বের করে দেয়। তার এমন ব্যবহার কৌশিকের কাছে খুবই খারাপ লাগে। তার উপরে সম্রাট বের হয়ে তাকে বলে যে সে তাকে বলেছিল তার সাথে বুঝে শুনে কথা বলতে। যাই হোক, সে যেন এখন তার লজে চলে যায় আর পরের দিন খুব সকাল সকাল অফিসে চলে আসে। এখানে তাকে পরবর্তী কাজ বুঝিয়ে দেওয়া হবে। দেখা যায় কৌশিক তখন হেঁটে হেঁটেই তার লজে ফিরতে থাকে। সে সময় সে সামনে কিছু লোককে দেখতে পায় যারা একসাথে জড়ো হয়ে কিছু একটা দেখছে। এটা দেখে কৌতূহলী হয়ে সেও সামনে এগিয়ে যায় আর দেখতে পায় ডাক্তার রবিকে। তাছাড়া তাদের সামনে তখন জাতি মেডিকেল স্টোর পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, অর্থাৎ কেউ একজন ইচ্ছে করে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। রবি তো তখন এটা দেখে অনেক কষ্ট পেতে থাকে। তাছাড়া তার পাশেই আমরা আর একটা লোককে দেখি যার চোখে তখন আগুন জ্বলছিল। সেও রবির সাথে মিলে এই জাতি মেডিকেল কোম্পানি চালাতো। এরপরই আমাদেরকে 2018 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কৌশিক নিজে সেলস ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে আর এখন সে স্টেশনে গিয়ে তাদের কোম্পানিতে জয়েন করা নিউ সেলস অফিসারের সাথে দেখা করে। আর আগে সম্রাট তাকে যেভাবে গাইড করেছে সেভাবেই সে এখন এই নিউ অফিসার মাসুদকে ট্রেন করবে। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় 2008 সালে। কৌশিক কিভাবে সেলস অফিসার থেকে হেড হয়ে গেল সেটা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো আমরা দেখি যে প্রথম দিকে কৌশিক একদমই সেল করতে পারছিল না, তার অনেক সমস্যা হচ্ছিল। তার সাথে যোগদান করা অন্যান্য সেলস অফিসাররা অনেক ভালো সেলস করতে পারলেও কৌশিক কেন যেন কোনোভাবেই পেরে উঠছিল না, যার কারণে সম্রাটও তার উপর অনেক বেশি রেগে যায়। একদিন তারা সবাই মিলে একটা মিটিং এ ছিল, তখন সম্রাট তাদেরকে নতুন প্রেগনেন্সি রিলেটেড মেডিসিন লঞ্চ হওয়ার ব্যাপারে জানায় আর বলে যে তাদের এই মেডিসিন অনেক বেশি ভালো, এই মেডিসিনের অনেক বেশি সেল হতে হবে। বিশেষ করে সে কৌশিককে ভালো করে তার কাজ করার জন্য বলতে থাকে, যেহেতু সে ভালো করে কিছু করতেই পারছিল না। এরপর দেখা যায় সম্রাটের কাছে অনেক বকা খাওয়ার পর কৌশিকের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সে তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নেয় আর একটা মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই তার কাছে একটা কল আসে যে একটা হসপিটালে ইমার্জেন্সি তাদের মেডিসিনের প্রয়োজন। এই কথা শুনেই তো কৌশিক অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এখন সে একটু ভালো সেল করতে পারবে। তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি করে সেই হসপিটালে চলে যায়। সে নার্সকে তার খুশির কথা বলতে থাকে যে আজ সে ভগবানের কাছে প্রার্থনা করেছিল যেন তার সেল হয়, আর তখনই তার কাছে কল এসেছে। কিন্তু নার্স বলতে থাকে যে তার কথা হয়তো ভগবান শুনেছে, কিন্তু যে দুটো লোকের হার্ট অ্যাটাক হয়েছে তাদের কথা ভগবান শোনেনি। এই কথা শুনেই তো কৌশিকের মন খারাপ হয়ে যায়। আসলেই তো যে জিনিসটা তাদের জন্য অনেক খুশির, সে জিনিসটা অন্যের জন্য অনেক কষ্টের। সে তখন মন খারাপ করেই সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় একটা চায়ের দোকানে সে তার কলিগের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে তাদের এই কাজটা আসলেই অনেক কঠিন, কিরকম যেন নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। কিন্তু তখন তার বন্ধু বলতে থাকে যে এই কাজ সে যদি না করে তাহলে অন্য কেউ অবশ্যই করবে, তাই সে যেন অন্য কথা না ভেবে তার কাজের দিকেই মনোযোগ দেয়, এতে তারই লাভ আছে। তাছাড়া তার কাজ সম্রাটের কাছে
পছন্দ না হলেও অন্য একজনের কাছে অনেক ভালো লেগেছে। সে তার সাথে কৌশিকের কথা অনেক বলে। কৌশিক তখন কে তাকে নিয়ে কথা বলে এটা নিয়ে জিজ্ঞেস করতেই যাবে, সেই সময় তার কাছে সম্রাটের কল আসে আর সে তাকে বকা দিয়ে কালকে তাদের নতুন ওষুধের লঞ্চিং এ তাড়াতাড়ি চলে আসতে বলে। তার সাথে কথা বলা শেষ করে কৌশিক আবারও তার বন্ধুর কাছে যায় আর কে তাকে নিয়ে কথা বলছিল সেটা জিজ্ঞেস করে। তার বন্ধু তখন তাকে একটা কার্ড দেয়, যেটা কিনা জাতির ওষুধ কোম্পানির পক্ষ থেকে ডক্টর রবির কার্ড ছিল। এরপরে দেখা যায় কৌশিক তার লজে ফিরে যায়। তখন দেখে সামনেই তার গার্লফ্রেন্ড তানিয়া দাঁড়িয়ে আছে। তানিয়া তারই সাথেই ওষুধ কোম্পানিতেই চাকরি করত। তো কৌশিক তাকে নিয়ে তাদের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তানিয়াকে জানায় যে তার কাছে ডক্টর রবির কাছ থেকে একটা কাজের অফার এসেছে। তখন তানিয়া বলে, তাহলে সে কি সেখানে জয়েন করার কথা ভাবছে? কৌশিক বলে যে এই কোম্পানিতে সে ঠিক করে কাজ করতে পারছে না, তার উপরে যদি অন্য কোম্পানিতে জয়েন করে তাহলে তো সে আরো কিছুই করতে পারবে না। তাছাড়া তাদের এই কোম্পানি তো টাকাও বেশি দিচ্ছে, তাকে এই কোম্পানিতে থেকেই কোম্পানির সেল বাড়াতে হবে, না হলে তাকে বের করে দেওয়া হবে। এই নিয়ে তারা দুজন কথা বলতে থাকে আর এরপরই দুজনে কিছু রোমান্টিক মুহূর্ত কাটায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে দেখানো হয় কৌশিক নতুন মেডিসিন লঞ্চের প্রোগ্রামে চলে যায়। সেখানে গিয়ে কিছু একটা ভাবতে থাকে সে। এরপরই সে তার আসল গেম শুরু করে। সেই প্রথমে তার আগে পরিচিত হওয়া সে গাইনি ডক্টর জোনাকির সাথে দেখা করে আর তাকে বলে যে তাদের এই মেডিসিন অনেক ভালো, যদি এটা তাদের পেশেন্টের উপর কাজ না করে তাহলে জোনাকিকে তাদের এই প্রোডাক্টটি কাউকে প্রেসক্রাইব করতে হবে না। জোনাকিও এতে রাজি হয়ে যায়। সে তারই একজন নার্স যে কিনা প্রেগনেন্ট ছিল, তাকে দিয়ে প্রথমে মেডিসিনটা পরীক্ষা করে আর দেখা যায় তারা অনেক ভালো ফলাফল পায়। এ কারণের পর থেকেই জোনাকি তার অন্যান্য পেশেন্টদেরকে এই মেডিসিনই প্রেসক্রাইব করতে থাকে। এখান থেকে এই মেডিসিনটির জনপ্রিয়তা শুরু হয় আর এরপর থেকে কৌশিক আরো কয়েকজন ডাক্তারের সাথে দেখা করে আর তাদের সাথে ডিল করে নেয় এবং তারাও এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে শুরু করে। এমন করতে করতে তাদের সেল অনেক বেশি বেড়ে যায়। একটা প্রোডাক্টের জন্য কৌশিকের পুরো জীবনই পাল্টে যায়। তাকে বেস্ট সেলস অফিসারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। সে তো অনেক বেশি খুশি ছিল আর এর সাথে সাথে তাকে একটা গাড়িও গিফট করা হয়। এরপরে দেখা যায় এদিন তার সাকসেস পার্টি ছিল। সেখানে তার অনেক কলিগরা আসে। কেউ বা তার এই অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি ছিল, আবার কেউ কেউ বাইরে খুশি হলেও ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সম্রাট তো তার উপরে অনেক বেশি খুশি ছিল। দেখা যায় পার্টির মাঝেই সম্রাট কৌশিককে তাদের সেই ডাক্তারের কাছে নিয়ে যায় যে কিনা কৌশিকের উপর একদিন অনেক বেশি রেগে গিয়েছিল। আমরা দেখি সেই ডাক্তারের জন্য একজন মেয়ের ব্যবস্থা করে দিলেই ডাক্তার তো মহা খুশি হয়ে যায় আর তাদের কোম্পানির ওষুধও প্রমোট করতে রাজি হয়ে যায়। সম্রাট এটা দেখিয়ে তখন কৌশিককে বলতে থাকে যে তাকে এভাবেই শিখতে হবে যে কিভাবে কোন ডাক্তারকে তাদের দলে আনা যায়। তাছাড়া সে যে গতিতে এগোচ্ছে 2 বছরের মধ্যেই সে সম্রাটের জায়গায় চলে আসবে। তারপর আরো কয়েক বছরের মধ্যে আরো ভালো পজিশনে চলে যেতে পারবে। এরপর আমাদেরকে আবারও 2018 সালের দৃশ্য দেখানো হয়, যখন সম্রাটের কথা মতোই কৌশিক এখন সেলস ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে। তার আন্ডারে এখন অনেক সেলস অফিসাররা কাজ করে। আমরা দেখতে পাই সম্রাট যেমন আগে সবাইকে কল করে করে কখন কি করতে হবে সেটা বলতো, ঠিক তেমন সম্রাটও সকাল থেকেই এখন টিমের লোকগুলোকে কি করতে হবে না হবে সেই সব বলতে থাকে। তাছাড়া আমরা আরো দেখি এখন কৌশিকের বিয়েও হয়ে গেছে। তার স্ত্রীর নাম হলো কবিতা আর তাদের একটা বাচ্চা মেয়েও আছে। সে তো এখনই স্কুলেও যায়। একটা পরিপূর্ণ ফ্যামিলি তার। এরপর দেখা যায় কৌশিক ব্রেকফাস্ট খেতে খেতে কথা বলছিল। তখনই তার মেয়ে সেখানে এসে ইনহেলার খুঁজতে থাকে। তাকে দেখে বোঝা যায় যে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তো এরপরই মা আর মেয়ে মিলে ইনহেলার খুঁজতে থাকলে একটা সময় সেটা পেয়েও যায়। তারপরই কবিতা মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কৌশিকের কাছে ডাক্তার জোনাকির কল আসে। সে তাকে তার সাথে দেখা করার জন্য বলে। কৌশিকও তখন তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে, কিন্তু সেই হসপিটালে গিয়ে তার পুরনো সেই কলিগের সাথে দেখা হয়ে যায়, যার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। সে এখন কোনো সেলই করতে পারছে না। তাছাড়া ডাক্তাররা তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে অনেক অপমান করে তাড়িয়ে দেয়, যা তার আর ভালো লাগে না। এসব দেখে কৌশিকের খারাপ লাগে, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। তাই এরপর সে সেখান থেকে চলে আসে জোনাকির কাছে। জোনাকি তাকে বলতে থাকে যে তাদের এখানে সিরিয়াস একটা সমস্যা ঘটেছে। রিসেন্টলি তাদের হসপিটালে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে যারা ডায়াবেটিসে আক্রান্ত। আর সে তাদেরকে চেক করে জানতে পেরেছে যে সব বাচ্চারা তাদের এখানেই জন্ম নিয়েছে, অর্থাৎ তারা বেশিরভাগ বাচ্চার মায়েরা জোনাকিরই পেশেন্ট। আর তারা সবাই কৌশিকের কোম্পানির সেই প্রেগনেন্সির ওষুধও সেবন করেছে। এর থেকে বোঝাই যাচ্ছে এই সবকিছু হয়তো ওই ওষুধের কারণেই হয়েছে। এটা শুনে তখন কৌশিক তো অনেক বেশি ঘাবড়ে যায়। তাছাড়া সেখানে আসা পেশেন্টের পরিমাণ দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়, কারণ এখানে তো অনেক অনেক বাচ্চা
বাচ্চারা এসেছিল। একটা ওষুধ কতগুলো মানুষকে এফেক্ট করেছে এসব দেখেই তো কৌশিক হতভম্ব হয়ে যায়। এরপর আমাদেরকে একটা লোককে দেখানো হয়, সে একটা মেকানিক খোঁজার জন্য একটা গ্যারেজে যায়। সেখানে থাকা গ্যারেজের মালিক তার সাথে কার্তিক নামের একটা ছেলেকে পাঠিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই সেই লোকটা তখন কার্তিককে একটা এলাকায় নিয়ে যায়, যেখানে কার্তিক লক্ষ্য করে যে অনেক অনেক ওষুধ বানানো হচ্ছে, কিন্তু ওষুধগুলো এলাকার লোকাল মানুষেরা হাতে ধরে কোন রকম কোনো হাইজিন মেইনটেইন না করেই বানাচ্ছে। এটা দেখেই কার্তিক খুব ভালো করে বুঝতে পারে যে এরা এখানে ইললিগাল ভাবে ওষুধ বানানোর কাজ করে আর সেগুলো ব্র্যান্ডিং করে সেল করে। তাছাড়া আমরা তখন জানতে পারি যে কার্তিক সেখানে মেকানিক সেজে এসেছিল, আসলে তো সে তার সাথে একটা স্পাই ক্যামেরা নিয়ে আসে আর তাকে সেখানে পাঠিয়েছিল ডাক্তার রবি, যাতে করে এই ওষুধ কোম্পানির আসল রূপ সে সবার সামনে আনতে পারে। কিন্তু আমরা দেখি কার্তিক তখন সেখানে থাকা একটা লোকের কাছে ধরা পড়ে যায়। সে তখন সেখান থেকে অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু এলাকার সবাই মিলে তাকে ঘিরে ধরে, তাই কার্তিক আর পালাতে পারে না। এরপরই এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও 2008 সালের দৃশ্য দেখানো হয়। কোম্পানির এত বড় সেল হওয়ার জন্য তাদের কোম্পানি থেকে সবাইকে ট্রিপের জন্য গোয়াতে পাঠানো হয়। সবাই তো বেশ খুশি ছিল। সেখানে গিয়ে কৌশিক তার গার্লফ্রেন্ড তানিয়ার সাথে অনেক ভালো সময় কাটায়। তাছাড়া সেখানেও তার এত বড় অ্যাচিভমেন্টের কারণে পার্টি অ্যারেঞ্জ করা হয়। এই প্রেগনেন্সির মেডিসিন এত সেল করার জন্য তাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস জানানো হয় আর তার অনেক প্রশংসাও করা হয়। তখন আবারও 2018 সালের দৃশ্য চলে আসে। তাদের মেডিসিনের ফলাফল হিসেবে ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার কথা শুনে কৌশিক তখন এই মেডিসিনই সেল করার জন্য তার অ্যাচিভমেন্ট আর এত প্রশংসার কথা মনে করতে থাকে। সবকিছু এখন যেন তার কাছে মিথ্যা লাগছে। সে তো বুঝতেও পারেনি নিজের স্বার্থের জন্য সে কতগুলো বাচ্চার এত বড় ক্ষতি করেছে। এরপর দেখানো হয় ডাক্তার জোনাকি কৌশিককে নিয়ে তাদের হসপিটালের রেকর্ড রুমে যায়, কারণ সেই সময় এই মেডিসিন নিয়ে স্টাডি চলছিল। সেই ফাইলগুলোই তারা চেক করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে তারা ফাইলগুলো মোটেও খুঁজে পাচ্ছিল না। এই কারণে জোনাকি ধারণা করতে থাকে যে জন্যই হয়তোবা হঠাৎ করে এই মেডিসিনের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তাদের স্টাডিতে এটা প্রকাশ পেয়েছে যে মেডিসিনের কারণে বাচ্চাদের এই ধরনের রোগ হতে পারে। যেমন এই ওষুধ সেবন করা প্রত্যেকটা মায়ের বাচ্চাদের ডায়াবেটিস হয়েছে। কৌশিক বলে যতদূর সে জানে আচমকা সেল ড্রপ করায় 6 মাস পর প্রোডাক্টের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। কৌশিক তখন এটাও বলতে থাকে যে ওষুধের সেল ড্রপ করার সাথে সাথে তার ক্যারিয়ারও ড্রপ করে যায়, যার জন্য তার সাথে থাকা সবাই ভালো পজিশনে থাকলেও সে এখনো সেই লিডারেই পড়ে আছে। একদিকে হসপিটালে এমন পেশেন্ট বেড়েই যাচ্ছে, তার উপর স্টাডির ডকুমেন্টও মিসিং, তাই জোনাকির এই বিষয়টা নিয়ে বেশ সন্দেহ হতে থাকে। সে তখন কৌশিককে সরাসরি জানিয়ে দেয় যেখানে ডায়াবেটিক আক্রান্ত বাচ্চাদের মধ্যে একজনের মাও যদি তাদের এই মেডিসিন নেওয়ার জন্য আক্রান্ত হয়ে থাকে তাহলে সে কিন্তু কাউকে ছাড়বে না, শেষ দেখে ছাড়বে। এ কথা বলেই জোনাকি সেখান থেকে চলে যায়। আর তখন এই বিষয়টা জানার পরে সে জ্যাসমিনকেও এই ওষুধের বিষয়টা নিয়ে মেইল করে। সেও তাকে রিপ্লাই দিয়ে জানায় যে 4 দিন পর তাদের নতুন প্রোডাক্টের লঞ্চ ইভেন্ট, সেখানে সে তার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবে। এখান থেকে দৃশ্য চলে যায় নিউ প্রোডাক্ট লঞ্চ সেরেমনিতে। তাদের নতুন প্রোডাক্ট হচ্ছে কাইন্ডোজিওর, যেটা বাচ্চাদের কাশি নিরাময়ের কাজ করবে। কৌশিক পার্টিতেও তখন মনোযোগ দিতে পারছিল না, সে তো তাদের ওই ওষুধের ইনসিডেন্ট নিয়েই চিন্তিত। এর মধ্যেই জ্যাসমিন কৌশিককে ডাকে আর জানায় যে তাকে সাউথের হেড অফ সেলস হিসেবে প্রমোট করা হয়েছে। তো সেখান থেকে কৌশিক সিইও অরবিন্দের সাথে দেখা করে। অরবিন্দ তাকে বলে যে এখন সে যে ডিপার্টমেন্টে কাজ করতে চায় করতে পারে, শুধু সে যেন জ্যাসমিনকে বলে দেয় বাকিটা জ্যাসমিনই দেখে নিবে। কৌশিক তখন খুব ভালো করেই বুঝতে পারে যে হঠাৎ তাকে এত ফ্যাসিলিটিস দেওয়ার কারণটা কি, কারণ সে অনেক কিছুই জানতে পেরে গেছে। তারপরও কৌশিক অরবিন্দের কাছে তাদের ওষুধের ঝামেলার বিষয়ে জিজ্ঞেস করে। অরবিন্দ তখন তাকে বলে যে জ্যাসমিন তাকে এই বিষয়ে সবকিছু বলেছে, এই বিষয়গুলো একদমই স্বাভাবিক ব্যাপার, তারা এটা হ্যান্ডেল করে নিবে, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। আর তাদের এই মেডিসিনের জন্য যে এমন ক্ষতি হচ্ছে এটা সত্যি, এর জন্য তারা হঠাৎ করে এটার বিক্রি বন্ধ করে দিয়েছিল। যদিও তাদের ওষুধ ডায়াবেটিস প্রডিউস করে, কিন্তু সেটা নিরাময় করার জন্য তারা ডায়াবেটিসের মেডিসিনও তৈরি করেছে। তাছাড়া তাদের কাছে বাচ্চাদের জন্য ইনসুলিনও আছে। শুধু এতটুকুই নয়, কয়েক বছর পর বাচ্চাগুলোর মধ্যে আসল সমস্যা দেখা দিবে, সেই সমস্যার জন্য তাদের মেডিসিন রেডি আছে। তাদের কার্ডিয়াক ইস্যু হবে, ইসেপসিস হবে, সবকিছুর মেডিসিন তাদের কাছে রেডি করা আছে। আর এটাই হলো ফার্মার বিজনেসের মডেল। এভাবেই ব্যবসা হয়, আগে ওষুধের মাধ্যমে রোগ ছড়াও আর এরপর সেই রোগের ওষুধ বের করো। মানুষের এতে কি ক্ষতি হচ্ছে তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের তো শুধু বিজনেস নিয়ে কথা। একটা প্রেসক্রিপশনের মাধ্যমে একজন গর্ভবতী নারী তাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস দিবে, এটা তো এমন কিছুই না। ফার্মা বিজনেস আসলে এভাবেই চলে। কৌশিক এসব কথা শুনে অনেক হতবাক হয়ে যায়। সে অরবিন্দের কাছে তখন স্টাডি রিপোর্টের কি হলো এই বিষয়ে জিজ্ঞেস করে। অরবিন্দ বলে যে কোন স্টাডি, কোনো স্টাডি তো ছিলই না। আর কৌশিক যদি কোনো হসপিটালে কোনো স্টাডি রিপোর্ট পায় তাহলে সে ডকুমেন্টস নিয়ে তাড়াতাড়ি যেন তাদের হেড অফিসে জমা দেয়, জ্যাসমিন সেটা দেখবে। এতে করে
কৌশিক এখন স্পষ্টই বুঝতে পারছে যে সে নিজ হাতে কত শত বাচ্চাদের জীবন নষ্ট করেছে, অথচ সে জানতোই না মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারই কোম্পানি লাইফ লং বিজনেস মডেল সাজিয়ে রেখেছে। এই সব কিছু জানতে পেরে তার খুবই খারাপ লাগে। এরপর আমাদেরকে দেখানো হয় কয়েকদিনের মধ্যেই তাদের বানানো বাচ্চাদের জন্য নতুন কাশি সারানোর ওষুধ লঞ্চ হয়ে যায়। নতুন প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টের পরিচিতি দিতে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। সেই প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় ডক্টর জোনাকি কৌশিককে কল করে আর অন্য একটা জায়গায় দেখা করতে বলে। জোনাকি তাকে বলে যে সে তাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিচ্ছে, সে যেন সেখানে এসেই তার সাথে দেখা করে। তার কথা মতোই তখন কৌশিক সেখানে যাচ্ছিল। ঠিক তখনই তার কাছে তার পুরাতন গার্লফ্রেন্ড তানিয়ার কল আসে। তানিয়া বর্তমানে তাদের যে হেড অফিস আছে মুম্বাই, সেই হেড অফিসে জব করছে। অনেক আগেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপর তারা যার যার মতো করে মুভ অন করেছে। আর কৌশিককেও মুম্বাইতে শিফট করা হচ্ছে এটা জানার পরে সে তাকে কংগ্রেচুলেশন জানাতেই ফোন করেছে। এরপর দেখা যায় জোনাকির দেওয়া লোকেশনে কৌশিক পৌঁছে যায়। সে জোনাকির সাথে যেখানে দেখা করতে এসেছিল এটা মূলত জোনাকির হসপিটালের সেই নার্স সাবিত্রীর বাড়ি, যাকে কিনা সর্বপ্রথম টেস্টের জন্য সেই প্রেগনেন্সির ওষুধ দেওয়া হয়েছিল। জোনাকি তখন কৌশিককে বলতে থাকে যে তার ছেলের নাম হলো কেশু। সে বর্তমানে হাইপোগ্লোসেমিয়াতে ভুগছে, এর মানে হলো লো ব্লাড সুগার। মাঝে মাঝেই বাচ্চাটা মাথা ঘুরে পড়ে যায়। তবে এই কেশুর একটা স্বপ্ন রয়েছে, সে একদিন অনেক বড় একজন ক্রিকেটার হবে। কিন্তু এই সমস্যার জন্য কিভাবে সে তার স্বপ্ন পূরণ করবে বা আদৌ তার লাইফের কি হবে, এই সবকিছু নিয়ে তার মা সাবিত্রী এখন খুবই চিন্তিত। জোনাকি কৌশিককে এটাও জানায় যে সাবিত্রীকে সে প্রথম পেশেন্ট হিসেবে তাদের সেই মেডিসিন দিয়েছিল, আর তার প্রভাবেই কেশুর এই অবস্থা। জোনাকির প্রথম পেশেন্ট যেহেতু সাবিত্রী ছিল, তাই সবকিছু সাবিত্রীর বাড়িতেই আছে। এগুলো দিয়ে তারা লিগাল মুভ করতে যাচ্ছে, মানে কৌশিকের কোম্পানির বিরুদ্ধে তারা লিগাল অ্যাকশন নেবে। কিন্তু সাবিত্রী কৌশিককে বিশ্বাস করতে পারছে না, কারণ কৌশিক তো ওই কোম্পানির লোক। ওই সময় কত কথা বলে তারা মেডিসিন গুলো বিক্রি করেছে। জোনাকি তখন সাবিত্রীকে বুঝিয়ে বলে যে চিন্তার কিছুই নেই, কৌশিক তার কোম্পানির হয়ে কাজ করলেও এখন তাদেরকে হেল্প করবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় জোনাকি কৌশিককে এটাও বলে যে শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে তাদের সবকিছু হবে না, লিগালি অ্যাকশন নেওয়ার জন্য তাদের আরো কিছু ইনফরমেশন খুব দরকার। এমনকি জোনাকি কেশুর মতো আরো কয়েকটি বাচ্চার ইন্টারভিউ নিয়েছে, তাদের বেশ কয়েকটি ভিডিও সে কৌশিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আর কৌশিককে পরবর্তীতে সেগুলো দেখতে বলে। জোনাকি মূলত এখানে কৌশিককে এজন্যই ডেকেছে যাতে এগুলো দেখার পরে সে রিয়েলাইজ করতে পারে যে তার এখন কিছু করতে হবে। দেখা যায় কৌশিক সম্রাটের সাথে দেখা করে। সম্রাট মূলত অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে তার নতুন রেস্টুরেন্টের বিজনেস শুরু করেছে। কৌশিক তার সাথে দেখা করে সেই প্রেগনেন্সির মেডিসিন নিয়ে কথা বলতে থাকে। এসব শুনে সম্রাট বলে যে ওই সময় অরবিন্দের পক্ষ থেকে মেইল এসেছিল, ইমিডিয়েটলি যেন এই ওষুধের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এটা দেখে তো সে পুরো অবাক হয়ে গিয়েছিল, কারণ ওই সময় কৌশিক তাদের শহরে এই ওষুধের অনেক ভালো সেল করছিল। এত সেলের পরেও বিক্রি বন্ধ করে দেওয়া এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তবে এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট ছিল কিনা সেই ব্যাপারে মেইলের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তবে সম্রাটের কাছে স্টাডি রিলেটেড বেশ কয়েকটা ফাইল পাওয়া যায়। সম্রাট সেই ফাইলগুলো কৌশিককে দিয়ে দেয়। এরপর সম্রাট কৌশিককে এটাও জানায় যে তার ছেলের ক্যান্সারের 4th স্টেজ চলছে। সম্রাট বলে কৌশিকের কি সেই অটো ড্রাইভারের কথা মনে আছে? তার স্পষ্ট মনে আছে, তার চেহারাটা এখনো তার সামনে ভাসে। মেডিসিন বিক্রি করতে সে কত মিথ্যার আশ্রয় নিয়েছে, আর এখন সেই মেডিসিন কিনতেই তাকে কত কিছু করতে হচ্ছে। তবে সম্রাট কৌশিককে বলে যে সে যেন কোনোভাবেই ওদেরকে ছেড়ে না দেয়। এরপরে কৌশিক বাড়িতে ফেরে আর ডক্টর জোনাকির পাঠানো ওই বাচ্চাদের ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখে। এক একটা ভিডিওতে এক একটা বাচ্চার এক একটা প্রশ্ন। এতটুকু বাচ্চারা তাদের সম্পর্কে কি বা জানে আর কি বা বলছে, আবার অনেকে মনে করছে তারা হয়তো আর বাঁচবে না। এগুলো নিয়েই ভেবে ভেবে কৌশিক একদম পাগল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার নিজের মেয়ে শালিনীর কথা মনে পড়ে যে শালিনীও তো অসুস্থ। কৌশিক তখন তাড়াতাড়ি করে শালিনীর ব্লাড লেভেলটা চেক করে আর অবশেষে দেখা যায় কৌশিক যেই ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। কারণ সে শুধু মানুষকেই ওই মেডিসিন দেয়নি, নিজের ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল তখন তাকেও এটা খাইয়েছে, আর সেজন্যই তাদের মেয়েটা পর্যন্ত আজ অসুস্থ। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। কৌশিক এখান থেকে মুম্বাই শিফট করবে, কিন্তু মুম্বাইতে যাওয়ার আগে এখানে যে সকল হসপিটালে বা যে সকল জায়গায় সে ওই ওষুধ নিয়ে কাজ করেছিল ওই সকল জায়গাতে স্টাডি ম্যাটেরিয়াল এখনো রয়ে গেছে। হেড অফিস থেকে জেসমিন ওই সকল হসপিটালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আর তাদেরকে বিপুল পরিমাণ ঘুষ দিয়ে এখন সে তাদের থেকে ওই ডকুমেন্টস গুলো নিয়ে নিচ্ছে। আর এই দায়িত্ব পড়েছে কৌশিকের উপর, মানে টাকা জেসমিনরা পাঠাচ্ছে আর কৌশিক ঘুরে ঘুরে ওই সকল ডকুমেন্ট কালেক্ট করছে যাতে সে মুম্বাইতে
আসার সময় নিজ হাতে ওগুলো নিয়ে আসতে পারে। কথা মতোই কৌশিক সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে ফ্লাইটে করে মুম্বাই চলে যায়। এদিকে জেসমিন অফিসের ডকুমেন্টস এর জন্য অপেক্ষা করছে। এয়ারপোর্টে কৌশিককে পিক করার জন্য লোকও পাঠানো হয়েছে, কিন্তু কৌশিক তাদের অফিসে না গিয়ে চলে যায় জাতীয় ওষুধের অফিসে, যাতে করে সে তাদের কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। মূলত এখন ডক্টর রবির সাথে যুক্ত হয়েছে সে। তখন আমাদেরকে আবারও 2008 সালের দৃশ্য দেখানো হয়। মূলত কৌশিককে যখন তার কলিগ ডক্টর রবির কার্ডটা দিয়েছিল, তখন কৌশিক তার গার্লফ্রেন্ডকে জানিয়েছিল যে সে রবির সাথে দেখা করবে না, কিন্তু সে মূলত জাতির ক্লিনিকে গিয়ে ডক্টর রবির সাথে দেখা করে। তার সাথে দেখা করলেই রবি কৌশিককে জানায় যে কিভাবে তাদের জাতির যাত্রাটা শুরু হয়েছিল। মাঝে বিভিন্নভাবে তাদেরকে দমানোর চেষ্টাও করা হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি, তাদের চেষ্টা চালিয়ে গেছে। রবি তখন কৌশিককে তাদের সাথে জয়েন করার প্রস্তাবও দেয়, কিন্তু কৌশিক তখন কি করবে বুঝতেই পারছিল না, তাই সেই বিষয়টা ভেবে দেখার সময় নেয়। তবে এত বছর পরে এসে শেষ সময়ে কৌশিক জাতির সাথে যোগদান করলো। এমনকি ডক্টর জোনাকিও জাতির সাথে সম্পৃক্ত রয়েছে। যদিও কৌশিক এখানে আসার আগে তার রেজিগনেশন মেইল করে তাদের ওষুধ কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। তারপরও এত টাকা খরচ করে আরএলএক্স কোম্পানি, অর্থাৎ কৌশিকের আগের কোম্পানি, ওই ডকুমেন্টগুলো কালেক্ট করেছিল। কৌশিক সেগুলো এনে জাতিকে দিয়ে দিয়েছে, তাই তাদের কোম্পানি নিশ্চয়ই এখন চুপ করে বসে থাকবে না। তাই কৌশিক তার স্ত্রী সন্তান নিয়ে এক সপ্তাহের জন্য দুবাই চলে যাওয়ার প্ল্যান করে। কথায় কথায় ডাক্তার রবি কৌশিককে জাতিতে কাজ করা সকল সেক্টরের টিম মেম্বারদেরকেও দেখায়। এখানে শত শত তরুণ তরুণীরা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। তারা দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য কাজ করছে। ওদিকে আরএলএক্সের মতো যে সকল কোম্পানি আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রাউন্ড লেভেল হতে লিগাল টিম সহ সব ধরনের উইং তারা তৈরি করে রেখেছে। এরপর দেখা যায় রবি কৌশিককে একটা ভিডিও দেখায়, যেখানে মহারাষ্ট্র বর্ডারের কাছের একটা গ্রামে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মেডিসিন তৈরি করা হচ্ছিল, কিন্তু লিগাল অ্যাকশন নেওয়ার জন্য তাদের হাতে কোনো এভিডেন্স ছিল না। তাই কাশি নামের তাদের একজন টিম মেম্বার ছদ্মবেশে বাটন ক্যামেরা লাগিয়ে ওই স্থানে চলে যায় আর সবকিছুর ভিডিও তৈরি করে আনে। মিশনটা এতটাই রিস্কি ছিল যে কাশি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। এরপর দেখা যায় কৌশিক আবারও তার শহরে ফিরে আসে। সাবিত্রীর ছেলে কেশুর জন্য একটা ক্রিকেট প্যাড আর একটা ইনসুলিন পেন নিয়ে আসে। এরপর সাবিত্রীর সাথে দেখা করে। কৌশিক সাবিত্রীকে বলে সে চাকরিটা ছেড়ে দিয়েছে, এই দেশ থেকেও চলে যাচ্ছে। তবে সাবিত্রীর কথা, সে যে পাপ করেছে তা থেকে এর থেকে মুক্তি পাবে। কৌশিক শুধু সাবিত্রীকে বলে তার ঘরে অসুস্থ মেয়ে আছে, তার মতো কৌশিকও ভুক্তভোগী। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর চলে যায় হসপিটালে। কিছু উগ্র মেজাজি লোকজন হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে ঝামেলা করছে। মূলত তারা যে পেশেন্টকে নিয়ে এসেছে সেখানে আনার আগেই মারা গিয়েছিল, কিন্তু তারপরও তারা হসপিটাল কর্তৃপক্ষকেই এর জন্য দায়ী করে। এমনকি জোনাকি তাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু উল্টো তারা জোনাকির গায়ে হাত তুলে বসে। অবশ্য কৌশিক তখনই সেখানে চলে এসে তাদেরকে বাধা দেয়। এই ঘটনার পরে কৌশিক জোনাকিকে ড্রপ করতে নিয়ে যাচ্ছিল। জোনাকি তো অনেক ভেঙে পড়েছিল। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষ সবকিছুই দেখছে, কিন্তু তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। জোনাকির কাছে বিষয়টা বেশ সন্দেহজনক মনে হচ্ছিল, কারণ তার আজ ওখানে থাকার কথা ছিল না। অন্য ডাক্তার না থাকায় জোনাকিকে ডেকে নেওয়া হয়েছিল। তারপর তারা যে পেশেন্ট এনেছিল সে আগেই মৃত ছিল। সবকিছু মিলে জোনাকির মনে হচ্ছে এমন কিছু ঘটনার জন্য, তার ক্ষতি করার জন্য হয়তো বা প্ল্যান করেই তাকে ডাকা হয়েছিল। কথা বলতে বলতেই তারা জোনাকির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জোনাকির হাজবেন্ডের নাম হলো বিজয়, সেও একজন ডক্টর, আর সে এখন লন্ডনে আছে। মাঝে মধ্যে যাওয়া আসা করে জোনাকি। আর কৌশিক এই বিষয় নিয়েই কথা বলছিল। ঠিক তখনই কৌশিককে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ, কারণ আরএলএক্স কোম্পানি কৌশিকের বিরুদ্ধে চুরির মামলা করেছে। এই ঘটনা ঘটার সাথে সাথে জোনাকি তখনই ডাক্তার রবিকে কল করে আর এই পুরো বিষয়টা জানিয়ে দেয়। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। ডাক্তার জোনাকি জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই কথা জেনে তো সে খুবই খুশি হয়। এরপর বিজয়কে সারপ্রাইজ দিতেই জোনাকি আজকেই লন্ডন যাওয়ার প্ল্যান করে। তবে যাওয়ার আগে কৌশিকের বেলের জন্য সে কোর্টে যাচ্ছিল। তখনই হসপিটাল থেকে একজন কল করে আর জোনাকির কাছে তার বর্তমান লোকেশন এবং তার ছুটি নেওয়ার বিষয়ে জানতে চাচ্ছিল। এতে করে জোনাকির একটু সন্দেহ হয়। জোনাকি কোর্টে যাওয়ার আগেই ইউটার্ন নিয়ে প্রথমে অন্য লোকেশনে যায়, এরপর সেখান থেকে কোর্টে চলে আসে। ডাক্তার রবির এই জাতির জন্য অমর নামের একজন বড় উকিলকে অ্যাপয়েন্ট করে রেখেছে। তার সাহায্যেই কৌশিকের বেল করানো হয়। তখন তাকে নিতে কৌশিকের স্ত্রী এবং মেয়ে আসে।
তাদেরকে দেখেই তো কৌশিকের মন ভালো হয়ে যায়। তবে সে কোনোভাবেই চাচ্ছিল না তার পরিবার এসবের মধ্যে আসুক, তাই সে সেখান থেকে তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসে। আর অন্যদিকে জোনাকি তার বাসায় প্যাকিং করার জন্য যেতে থাকে। কৌশিকরা চলে যাওয়ার সময় একটা ট্রাক দেখা যায়, সেটা কৌশিকের গাড়ির পিছু করছিল। কিন্তু হঠাৎ করেই কৌশিকরা বাইরের রাস্তায় ঢুকে পড়ায় ট্রাকটা তাদেরকে মিস করে ফেলে, সেটা তাদের ফলো করতে পারে না। এরপরে কৌশিক বাড়ি ফিরে তাদের গাড়িটাই বিক্রি করে দেয় আর দুবাই যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। খুব তাড়াতাড়ি করে তারা সবকিছু গুছাচ্ছিল, কিন্তু তখনই কেউ কল করে আর জানায় কোর্ট থেকে চলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে ডাক্তার জোনাকি মারা গেছে। মূলত সেই সেম ট্রাকটা জোনাকির গাড়িকে হিট করেছিল। এই কথা শোনা মাত্রই তো কৌশিক সাথে সাথে জোনাকির বাড়িতে ছুটে যায়। বিভিন্ন স্থান থেকে বহু মানুষ এখানে এসেছে আর তখন দেখা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সাবিত্রী ও তার ছেলেকে নিয়ে সেখানে আসে। তবে সাবিত্রীরা যখন চলে যাচ্ছিল কৌশিক তখন লক্ষ্য করে যে কালো রঙের একটা জিপ তাদেরকে ফলো করছে। এসব দেখে কৌশিক তখন বুঝতে পারে হয়তো সাবিত্রীর সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তাই কৌশিক তার জুনিয়র মাসুদকে নিয়ে সাথে সাথে ওই জিপকে ফলো করতে শুরু করে দেয়। আর এভাবে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা ফ্লাইওভারের উপর গিয়েই জিপে থাকা লোকগুলো আচমকা সাবিত্রীর উপর আর তার ছেলের উপর আক্রমণ করে। এটা দেখেই তো মাসুদ আর কৌশিক দুজনে মিলে তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায় আর চলতে থাকে তুমুল মারামারি। কিন্তু মারামারির এক পর্যায়ে লোকগুলো মাসুদকে ব্রিজের উপর থেকেই নিচে ফেলে দেয়, যার জন্য বেচারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে দেখা যায় জোনাকির মৃত্যুর খবর পেয়ে তার স্বামী বিজয় ইন্ডিয়াতে চলে এসেছে। পুলিশ বিজয়ের সাথে দেখা করে জোনাকির গাড়িতে থাকা ল্যাগেজটা দেয়, সাথে এটাও জানায় ল্যাগেজটা কাটা হয়েছে। তাদের ধারণা চুরির জন্য এসব হতে পারে। পুলিশ তখন বিজয়ের কাছে প্রশ্ন করে যে এমজি রোডে তাদের কি কোনো রিলেটিভ থাকে, কারণ সকাল 8:40 দিকে জোনাকি একটা পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে 9:20 পর্যন্ত এমজি রোডের কোথাও ছিল, কিন্তু এক্স্যাক্টলি কোথায় ছিল তা জানা যাচ্ছে না। বিষয়টা বিজয়ের কাছেও একটু সন্দেহের মনে হয়, তাই খতিয়ে দেখতে বিজয় নিজেই এমজি রোডে চলে যায় আর খোঁজ নিতে শুরু করে। এভাবেই খুঁজতে খুঁজতে এক দোকানির কাছ থেকে জানতে পারে ঘটনার দিন সকালে জোনাকিই সামনের বাড়িতে এসেছিল। এটা মূলত ডক্টর রবির বাড়ি। এই কথা জানার পরেই বিজয় পুলিশ সহ রবির সাথে দেখা করে। রবি তাদেরকে সব বিষয় খুলে বলে। সে বলতে থাকে যে তারা আসলে আরএলএক্স এর বিরুদ্ধে কাজ করছিল আর ওই দিন কোর্টে যাওয়ার আগেই জোনাকি সাবিত্রীর স্টাডি ফাইলটা তার কাছে দিতে এসেছিল, যাতে করে ফাইলটা সুরক্ষিত থাকে। এই ফাইলের যেন কোনো এদিক সেদিক না হয়। তার মানে এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাবিত্রীর ওই ফাইলটির জন্যই জোনাকিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এজন্যই জোনাকির ল্যাগেজটা কাটা ছিল, মানে অ্যাক্সিডেন্টের পরে ওরা ওই ফাইলটা খুঁজেছিল, কিন্তু তারা সেখানে তা খুঁজে পায়নি। অন্যদিকে কৌশিক তার স্ত্রী আর মেয়েকে দুবাই পাঠিয়ে দিয়ে ডক্টর রবির সাথে দেখা করে। কৌশিককে দেখে ডাক্তার রবি বলতে থাকে যে সে এখানে কি করছে, তার তো দুবাইতে থাকার কথা ছিল, তার সেখানেই যাওয়া উচিত ছিল। সে এখানে কেন থেকে গেল? কারণ এখানে থাকাটা তার জন্য একেবারেই নিরাপদ নয়। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সে তো দেখলই ডক্টর জোনাকির সাথে কি হয়েছিল, আর সে এখন ভালো করেই বুঝতে পারছে তারা যা করতে যাচ্ছে তা এত সহজে করতে পারবে না। এটা অনেক লং প্রসেস। কৌশিকের কথা সেই ডাক্তার জোনাকিকে এসবের মধ্যে ইনভলভ করেছিল, আর তার জন্যই মাসুদও মারা গেছে। সে এখন কিভাবে দেশ থেকে পালিয়ে যাবে? এত কিছু হওয়ার পর রবি তখন কৌশিককে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে। সে বলে যে লড়াইটা এতটাও সহজ নয়, কারণ সে কার উপর বদলা নিবে? এটা তো কোনো ব্যক্তি নয়, এটা তো একটা পুরো সিস্টেম, আর এই সিস্টেমকে বন্ধ করতে তাদের অনেক লম্বা লিগ্যাল লড়াই লড়তে হবে। রবি তার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে থাকে যে তাদের জাতির প্রতিষ্ঠার পর থেকে তারা 60 থেকে 70টা কেস নিয়ে লড়েছে, কিন্তু জিতেছে মাত্র 6 থেকে 7টা। কৌশিকের এখন তার পরিবারের কথা ভাবা উচিত, কিন্তু কৌশিকের কথা ডাক্তার বিজয়ের তো লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল, সে তো এখানেই থেকে গেছে। আর ওই সকল বাচ্চাদের পরিবার যারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, তাদের সাথে যে অন্যায় হয়েছে আর তার সুবিচার না হওয়া পর্যন্ত সে নিজের পরিবারের কথা আর নিজের জীবনের কথা ভাবতে পারবে না। রবিও এসব শুনে বুঝতে পারে যে কৌশিক আর পিছু হাঁটবে না, তাই তারা এখন একসাথেই আরএলএক্স এর বিরুদ্ধে কাজ শুরু করে দেয়। প্রথমে তারা সবাই মিলে একটা প্রেস মিটিং করে আর ডাক্তার জোনাকির মৃত্যুটা যে স্বাভাবিক নয়, এটা যে একটা পরিকল্পিত খুন সেটা স্পষ্ট করে, আর এই খুনের জন্য আরএলএক্স কে দায়ী করে। সাথে সেই প্রেগন্যান্সির ওষুধের বিষয়টা নিয়েও লিগ্যাল অ্যাকশন নেয় তারা। তাছাড়া আরএলএক্স এর HR জেসমিন অরবিনকে বিষয়টা জানায় যে এখন শুধু জাতি নয়, তাদের সাথে ওই কৌশিকও আছে।
জোনাকি আর মাসুদের পরিবার মিলে তারাও এই প্রেগনেন্সির ওষুধের বিরুদ্ধে অভিযোগ করেছে। সম্ভবত এটা নিয়ে কেরালাতে স্পেশাল একটা হিয়ারিংও হবে। অরবিন্দকে হয়তো সেখানে উপস্থিত থাকতে হতে পারে, তবে এমন কিছু যে হবে তা তারা আগে থেকেই জানতো। আর এই সমস্যার সমাধান করতে RLX এর প্ল্যানও রেডি আছে। ওই রাতেই তারা কৌশিক এবং ডাক্তার রবির উপর হামলা করায়, কিন্তু জাতির সিকিউরিটি টিম সক্রিয় থাকার কারণে তারা অল্পের জন্য বেঁচে যায়। এরপর একদিকে কৌশিক দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে RLX এর বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে দেয়। অন্যদিকে ওই প্রেগনেন্সির মেডিসিন রিলেটেড যেখানে যে ডকুমেন্ট ছিল, জেসমিন টাকার বিনিময়ে সেই সব কিছু কিনে নিচ্ছিল। এদিকে কৌশিকের এত ডেডিকেশন দেখে ডক্টর রবি কৌশিকের মধ্যেই তাদের ভবিষ্যৎ উত্তরাধিকার দেখতে পাচ্ছে, কারণ তারা যে জন্য জাতির প্রতিষ্ঠা করেছিল কৌশিক সেভাবেই কাজ করছে। অন্যদিকে জেসমিন প্রেগনেন্সির মেডিসিন রিলেটেড সকল ডকুমেন্টস একত্র করে আর আগুন জ্বালিয়ে তা চিরতরে মিটিয়ে দেয়, যাতে এসব আর কেউ কোনোদিন বানাতে না পারে আর মানুষও ক্ষতির মুখে না পড়ে। এখান থেকেই দৃশ্য চলে যায় কোর্টের ট্রায়ালের দিনে। জাতির পক্ষ থেকে যে উকিলের আসার কথা সে খুবই অসুস্থ ছিল, আর এ কারণেই তার অ্যাসোসিয়েট এসেছে। এদিকে অরবিন্দ বা অরবিন্দ তাদের সব প্রিপারেশন নিয়ে এসেছে, তাই কোর্টে তাদের মেডিসিনের বিরুদ্ধে অভিযোগ তোলা মাত্রই অরবিন্দের কোম্পানি অভিযোগটা প্রত্যাখ্যান করে আর উল্টো কোর্টকে প্রপোজাল দেয় যে তাদের কোম্পানির একটা রুল আছে, কেউ যদি অভিযোগ করে যে তাদের কোম্পানির মেডিসিন নেওয়ার কারণে তার কোনো ক্ষতি হয়েছে, তাহলে তখন তাদের কোম্পানি সে রোগীকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। এখানে জাতি মোট 220 জন পেশেন্টের ফাইল সাবমিট করেছিল, তাই অরবিন্দরা মোট 44 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চাওয়ায় এই মামলা খারিজ হয়ে যায়, কারণ তারা সেই মেডিসিন বিক্রি করে এর থেকে অনেক বেশি মুনাফা অর্জন করেছে। তারপরও কোর্টের কিছু ফর্মালিটিস বাকি থাকায় অরবিন্দ বাইরে এসে অপেক্ষা করছিল। তখনই সে লক্ষ্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাচ্চা এবং তার পরিবার কোর্টের সামনে জড়ো হয়েছে। জেসমিনও অরবিন্দকে কল করে আর জানায় নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা মূলত প্রেগনেন্সির ওষুধ নিয়ে নয়, এটা তাদের নতুন বাচ্চাদের কাশির ওষুধ নিয়ে। নতুন করে তারা কাশির ওষুধের বিরুদ্ধে কেস ফাইল করছে, কিন্তু অরবিন্দ তো বুঝতেই পারছে না এই কাশির ওষুধের সমস্যাটা কোথায়। মূলত কাশির ওষুধের লঞ্চের দিনেই ওই ওষুধের মধ্যে এপিক্সোমিনের মলিকিউল দেখায় কৌশিকের সেই দিনই সন্দেহ হয়েছিল, তাই কৌশিক দেশের ভিন্ন ভিন্ন ল্যাব থেকে তা পরীক্ষা করিয়েছে আর সব জায়গা থেকেই প্রমাণিত হয়েছে যে দীর্ঘদিন কাশির ওষুধ ব্যবহারের ফলে বাচ্চাদের মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। এমনকি কোম্পানির খোদ মার্কেটিং টিমও এই কাশির ওষুধ লঞ্চ করতে নিষেধ করেছিল। কৌশিক এবার সেই ইমেল এবং সকল রিপোর্ট সাবমিট করে দেয়। মূলত ওই সময় যখন অরবিন্দরা তাদের প্রেগনেন্সির ওষুধের প্রমাণ মেটানোর কাজে ব্যস্ত ছিল, সেই সময় কৌশিক কাশির ওষুধের সকল তথ্য জোগাড় করেছিল, যা অরবিন্দরা ধারণাই করতে পারেনি। আর এখন এই সকল বাচ্চারা যারা কাশির ওষুধ গ্রহণ করেছে তারা নিজেরাই কোর্টে সাক্ষী দিবে। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষকে একত্র করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কিন্তু ডক্টর জোনাকির হাজবেন্ড ডাক্তার বিজয় তাদের সকল ট্রান্সপোর্টের খরচ বহন করে তাদেরকে একত্রিত করেছে। আদালতে তাদের সকল সাক্ষী গ্রহণ শেষে কাশির ওষুধ তৈরি এবং বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে কাশির ওষুধ এবং সেই প্রেগনেন্সির ওষুধ দুটির প্রপার ইনভেস্টিগেশন করার নির্দেশ দেওয়া হয়। এখান থেকেই দৃশ্য চলে আসে 2026 সালে শহরের কোনো একটা লজে, যেখানে অরবিন্দ আত্মগোপনে রয়েছে। আজই অরবিন্দের কোম্পানির বিরুদ্ধে ফাইনাল হিয়ারিং। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কোর্ট কোম্পানি এবং তার সকল সম্পদ জব্দ করার নির্দেশ দেয়। এরপর কোর্ট থেকে অরবিন্দকে অবিলম্বে গ্রেফতার করানোর নির্দেশ দেওয়া হয়। সবকিছু হারিয়ে অরবিন্দ আর কোনো রাস্তাই খুঁজে পায় না, তাই শেষ পর্যন্ত সে আত্মহনন করে মারা যায়। এভাবে এত বছর পরে শত্রুর পতন ঘটানো সম্ভব হয়েছে। এরপর আমাদেরকে দেখানো হয় সাবিত্রীর ছেলে কেশু, মানে যার ক্রিকেটার হওয়ার অনেক স্বপ্ন ছিল, সে এখন তার স্বপ্ন পূরণের কাজ করছে। আবার ওই সময় কৌশিককে মার্কেটিং টিমের যে মহিলাটা RLX এর বিরুদ্ধে ওই মেইলগুলো সাবমিট করেছিল তাকে দেখতে পাই। মূলত তার এক্স গার্লফ্রেন্ড তানিয়াই তাকে এই কাজে সাহায্য করেছিল। এদিকে ডাক্তার বিজয় জোনাকির নামে একটা হসপিটাল খোলে আর সেটা নিজেই পরিচালনা করতে থাকে। আর ডাক্তার রবি এখন ক্লিনিক খুলেছে। সেই ক্লিনিকে সে অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। কৌশিকের স্ত্রীও তার মেয়েকে নিয়ে দুবাইতে সেটেল হয়ে গেছে, আর বিনোদ দেশে থেকে জাতির CEO হয়ে গেছে। তাই তারা পরবর্তী মিশন পরিচালনার কাজে ব্যস্ত। আর এরই সাথে দেখা যায় এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে ওষুধ কোম্পানিগুলোতে কিভাবে 2 নাম্বারি করা হয় আর এর জন্য মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সবকিছু এই গল্পে তুলে ধরা হয়েছে। তবে রাবির মতো এখনো কিছু মানুষ আছে যারা মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। তাদের জন্যই এখনো
এই পৃথিবীটা সুন্দর। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।